শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। ওই দিন রাতে আমাকে টর্চার করছে। তো টর্চারটা এরকম, রাতের বেলা আমি বলি আসলে, এবং আমার পায়ের উপরে এখানেও আড়াআড়ি একটা বাঁশ মতো রেখে দিত, দুইটা আড়াআড়ি একটা, আর হাতের উপরে আড়াআড়ি একটা। আর এই দুই বাঁশের উপরে, মানে এই বাঁশের উপরে দুই চারজন, ওই বাঁশের উপরে দুই চারজন, এরকম দাঁড়ায়, মানে রুটি বলার মতো, যেরকম মানে আমরা যেরকম বেলন দিয়ে রুটি বলি, এইরকম একদম চাপ দিয়ে এরকম বলতেছে। আমি তো চিল্লায়, মানে চিল্লাই করছি। যখন চিল্লাচ্ছি তখন আমার মুখের মধ্যে গামছা গুঁজে দিছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। ইলিয়াস আলী, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব থেকে আলোচিত বিষয়। ইলিয়াস আলীর সাথে কি হয়েছিল দীর্ঘদিন আগে গুম হওয়ার পর, সেটা নিয়ে কিন্তু তুমুল আলোচনা সমালোচনা চলতেছে। এরই মধ্যে গুজব উঠেছিল যে ইলিয়াস আলী জীবিত আছে, আয়নাঘর থেকে অনেকে বের হয়ে আসতেছে, ইলিয়াস আলীও বের হয়ে আসবে। তবে এখন পর্যন্ত তিনি কিন্তু বের হয়ে আসেনি, অর্থাৎ তার সাথে জঘন্যতম অত্যাচার করে তার মাংস টুকরো টুকরো করে কি করা হয়েছিল। দর্শক মণ্ডলী, এই সম্পর্কিত কিছু প্রতিবেদন আমাদের হাতে রয়েছে। কথা না বাড়িয়ে সেই প্রতিবেদনগুলো ধৈর্য সহকারে শুরু থেকে শেষ অবধি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। জুলুমের যে ভয়াবহ বর্ণনা, এর অনেক কিছুই আপনারা জানেন, আবার অনেক কিছু সম্বন্ধেই আপনারা অবগত নন। তো আমরা নিজেরাও সেই ফ্যাসিবাদ এবং জুলুমের যে ভয়াবহ নির্যাতন, সেই নির্যাতনের শিকার হয়েছি। তো আমরা এখন আমি এখন আমার সেই ব্যক্তিগত অভিজ্ঞতা, ফ্যাসিবাদের যে গুম, আমি ব্যক্তিগতভাবে যে গুম হয়েছিলাম, সেটি আপনাদের সামনে বিস্তারিত বর্ণনা করবো ইনশাল্লাহ। তারপর ওখানে তো এমনিতেই সবসময় মানসিক একটা ভয়ের মধ্যে, যে কেউ চোখ বাঁধা, আমি কোথায় জানি না, মানসিক একটা ভয়। আর কানের কাছে মাঝে মাঝে এসে বন্দুক লোড করার মতো ক্রস করে শব্দ করে, যাতে আরো ভয় পায়, আরো বলে। আবার লাঠির খটখট খটখট শব্দ করে ফ্লোরে, বা এই মারবে, এই করবে। এনামুল আমাদের কাছে কিন্তু কানে কানে ইয়ে লাগায় রাখেছে, আমাদের কাছে কিন্তু বাটন আছে, টিপ দিলে ইলেকট্রিক শর্ট লাগবে, কানে ইয়ে লাগায় রাখে। এরকম একটা মানসিক ভীতিকর একটা অবস্থা, যে বন্দুক লোডের শব্দ করে, লাঠির শব্দ করে, এরকম ইয়ে করে। তা আমি আল্লাহর রহমত যে আমি আমার কথাগুলা মোটামুটি স্পষ্ট বের হচ্ছিল। তা আমি ওদের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছিলাম। বেশি মানে যে একদম কথা জড়ো হয়ে আটকে গেছে এরকম না। ওইরকম হলে ওরা টর্চার আরো বেশি করে মারে। তা আমাকে সেরকম আর ইয়ে করতে হবে, আমাকে জিজ্ঞাসাবাদ করতেছে, আমি বলতেছি আমার মোবাইল, ইমেইল, চ্যাট বক্স সবকিছু ঘাটতেছে, এবং তারা ভাবতেছে আমি খুব শীর্ষ পর্যায়ের নেতা, শীর্ষ পর্যায়ের কানেকশন আছে, এগুলা বের করার চেষ্টা করতেছে, কিন্তু সেরকম কোনো কিছু ওরা পাচ্ছে না। পরে সারা রাত ধরে জিজ্ঞাসা করার পরে আমাকে পরের দিন সকালে ওদের গুমের যে রুম, সেই গুমের রুমে নিয়ে রাখে। তো র্যাবের যে গুমে, আমি এখনো বলতেছি যে আমি এখনো তো র্যাব জানি না, আর একটু পরে বলবো, তবে এই মুহূর্তে বলে রাখি র্যাব, কারণ আমার এখনো তো চোখ বাঁধা, আমি তো জানি না। তো গুমের রুমে যখন রাখলো, তো তখন ওখানে গিয়ে দেখি যে ওখানে আরো কয়েকজন বিভিন্ন জায়গা থেকে ওরা তুলে নিয়ে আসছে, গুম করে নিয়ে আসছে, তাদেরকেও রাখছে। তো আমাকে আর একজনের সাথে রাখলো, আমরা দুইজন এক রুমে। তো সাধারণত ওরা একজনকে এক রুমে রাখে, আমাকে আর একজনের সাথে রাখলো। তো আমরা দুইজন, সেই ছেলেটার বাড়ি কুমিল্লা, সে হয়তো কোনোদিন আসবে, এসে কথা বলবে আপনাদের সামনে। তো রাখার পরে আমাকে ওখানে সকালে নাস্তা দিল। তো নাস্তা তো স্বাভাবিকভাবেই খাওয়ার কোনো অবস্থা নাই, আমি আসি ওখানে মানে একদম হতভম্ব। কি হলো, আমি গতকালকে ফ্লাইট, আমি কোরিয়াতে যাব, আমার পিএইচডি এর শেষ থিসিস জমা দিতে হবে, এরকম সব চিন্তা করতেছি, একদম হতভম্ব। তো সেই ছেলেটার সাথে কথা বলতেছি, যে ছেলেটা আমার রুমে ছিল গুম, আর পাশের দুইটা রুমে আরো দুইজন একজন, মোট 5 জন আমরা একসাথে গুম ছিলাম। তো এই অবস্থায় আমি খুবই তো চিন্তিত, আপনারা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন আমার মানসিক অবস্থা। আমি আমার ফ্যামিলি, আমার বউ, আমার বাচ্চা তখন 2.5 বছর বয়স, সবাইকে নিয়ে চিন্তা করতেছি। তো আমার মানে আমি কোনোভাবে মানে চেষ্টা করতেছি যে আমার ফ্যামিলিকে যদি একটু জানাইতে পারতাম যে আমি অন্তত বেঁচে আছি, বা আমি তো স্বাভাবিক যে আমি যে গতকালকে কোরিয়াতে যাই নাই, আমার ফ্যামিলি কিভাবে চিন্তা করতেছে, কান্না করতেছে, সেটা তো আমি ওখান থেকে বুঝতে পারতেছি, কিন্তু আমি তো তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না, কোনোভাবে জানাইতে পারতেছি না। তো সামনে যারা গার্ড দেয়, তখন আমার যখন গুমের রুমে দিছে, রুমের মধ্যে রাখছে, তখন আমার চোখ খুলে দিছে। তো চোখ খুলে দেওয়ার পরে সামনে শিকো, মানে রডের দরজা, আর সামনে আর একটা সলিড দরজা থাকে। তো রডের দরজা লাগাই দিলে সামনে যারা নিরাপত্তা কর্মী থাকে তাদের দেখা যায়, আর মানে সলিড দরজাটা লাগাই দিলে দেখা যায় না। তো ওরা রডের দরজাটা লাগাই রাখছে, সামনে যারা নিরাপত্তা রক্ষী যারা হাঁটছে তাদেরকে দেখা যাচ্ছে। আমি তাদেরকে বারে বারে বলতেছি, তারা বলছে ভাই কোথা থেকে আসছেন, এটা জিজ্ঞেস করে। আমি বললাম যে আমি এরকম কোরিয়াতে পিএইচডি করতাম, গতকালকে ফ্লাইট ছিল, আমাকে এয়ারপোর্ট থেকে তুলে নিয়ে আসছে, এরকম। তারপরে আমার ওয়াইফের বর্ণনা, আমার ছোট ছেলের কথা শুনে ওরাও একটু মানে মন নরম হয়েছে, আরে আপনার ছোট ছেলে আছে, এরকম ইয়ে। তো ওরা একটু মানে ভদ্র এবং
আমাদের প্রতি খুবই সহমর্মী। তারাই করে ভাই আল্লাহ আল্লাহ করেন, কোনো কিছু হবে না। মানে অফিসার গুলা মানে টপ লেভেলের, মানে হাসিনা বাইসে বাইসে সবগুলা অফিসার একদম সর্বোচ্চ লেভেলের শুয়োর গুলোকে বসাইছে, কিন্তু যারা লোয়ার লেভেলের তারা অনেক মানে সিম্প্যাথেটিক এবং অনেক সহমর্মী। তারা আমাদের বিষয়গুলো বোঝে, তারা অনেক সান্ত্বনা দিচ্ছে, ভাই আল্লাহ আল্লাহ করেন, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, কিছুই হবে না, এরকম বোঝানোর চেষ্টা। আমি ওদেরকে অনেক অনুরোধ করি, ভাই আমার ওয়াইফ ওদিকে কান্নাকাটি করতেছে, ভাই আমার ওরা মরে যাবে, আমি অনেক একটু ওদেরকে যদি জানাইতে পারতাম, ভাই আমার ওয়াইফ একটু জানান যে আমি অন্তত বেঁচে আছি, এইটুক জানান ভাই। অনেক কান্নাকাটি করতেছে, অনেক রিকোয়েস্ট করতেছে, তো কোনো না ভাই আমার ওদের কাছে মোবাইল, ওদের ডিউটিরত অবস্থায় মোবাইল আনার অনুমতি নেই। ভাই আমাদের মোবাইল আনার কোনো অনুমতি নাই, আপনি এগুলো বলেন না। এরকম সকাল থেকে দুপুর পর্যন্ত চলে যাচ্ছে, তাও কোনো ইয়ে হয় না। আমি তো বারে বারে চেষ্টা করতেছি ওদেরকে রিকোয়েস্ট করে, মানে যেভাবেই হোক একটু ইয়ে করার। বারে আমার যে রুমমেট ছিল তাকে বলতেছি। পরে এক সময় একটা মানে যে গার্ড ছিল তার একটি হয়েছে, তো বলতেছে যে ভাই ঠিক আছে, আপনি কাজ করেন, আপনার নাম্বারটা আমাকে বলেন, আপনার ওয়াইফের নাম্বার, আমার তো এখন ডিউটি, আমি ডিউটি শেষ করে গিয়ে আপনার ওয়াইফকে বলার চেষ্টা করব, তো আপনি নাম্বারটা বলেন আপনাকে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন। দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু খন্ড খন্ড কয়েকটি প্রতিবেদন দেখে এসেছেন। সেই প্রতিবেদনগুলো যদি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখে থাকেন তাহলে কিন্তু ইলিয়াস আলী সম্পর্কে অনেক তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। এই সেই ইলিয়াস আলী যে কিনা বিএনপির অন্যতম একজন নেতা ছিলেন, যিনি সেই সময় আওয়ামী লীগের বিরুদ্ধে সমাবেশে দাঁড়িয়ে একেবারে ধুয়ে দিতেন। এক কথায় বলতে গেলে এমন সাহসিকতার সাথে বক্তব্য তিনি রাখতেন যেটা বিএনপির পরবর্তী কোনো নেতার মধ্যে দেখা যায়নি। ইলিয়াস আলী অত্যন্ত বাকপটু একজন লোক ছিলেন, অত্যন্ত সুন্দরভাবে সমালোচনা করতে পারতেন, গলার ভয়েস ছিল মানে শোনার মতো এক কথায় বলতে গেলে। সেই ইলিয়াস আলীকে যখন গুম করা হয় তারপর থেকে কিন্তু তার স্ত্রী এবং ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে তার মানে তার সন্ধানে যেভাবে কান্নাকাটি করেছেন, তার স্ত্রীকে এখনো দেখলে আপনি বুঝতে পারবেন যে তিনি কতটা বিপর্যস্ত। দীর্ঘদিন থেকে স্বামীর জন্য অপেক্ষা করতেছেন, হয়তোবা আশাই ছিলেন যে তার স্বামী এখনো বেঁচে আছে, কারণ আয়নাঘর থেকে কিন্তু এই আওয়ামী সরকার পতনের পর আপনারা দেখেছেন যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আয়নাঘর থেকে অনেকেই কিন্তু জীবিত বের হয়ে আসলেও ইলিয়াস আলীর এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। এবং বিভিন্ন মারফত থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইলিয়াস আলীর সাথে ভয়ানক কিছু হয়েছে, তার লাশ কেটে টুকরো টুকরো করে কি করা হয়েছে সেই সম্পর্কিত তথ্য ইতিমধ্যে আপনারা জেনেছেন, যেটা বাংলাদেশে এক কথায় বলতে গেলে বাংলাদেশে না সারা পৃথিবীতে কোথাও ঘটে কিনা সেটা নিয়ে সন্দেহ। তবে বাংলাদেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের সম্পৃক্ত থাকার কারণেই কিন্তু এক কথা বলতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ইলিয়াস আলীর সাথে যা করা হয়েছে সেটা মোটেও কাম্য নয়। এক কথায় বলতে গেলে আমি চাই বাংলাদেশে এই ধরনের গুম খুনের ঘটনা না ঘটুক। যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেয়েছে তারা যেন দেশটাকে একটি যেটা দাবি করা হচ্ছিল যে শুধুমাত্র কোটা সংস্কার নয়, পুরো রাষ্ট্রেরই সংস্কার চান। ডক্টর মিজানুর রহমান আজহারী থেকে বাংলাদেশের অসংখ্য তরুণ কিন্তু এই কথার সাথে একত্রতা পোষণ করেছিলেন যে শুধুমাত্র বাংলাদেশের কোটা সংস্কার করলেই হবে না, সারা বাংলাদেশকে নতুন করে সংস্কার করে সাজাতে হবে। তা না হলে এই যে আপনার আমার প্রিয়জনরা বিরোধী মত বিরোধী দল করতেই পারে, তার জন্য যে তাকে এত বড় মাসুল দিতে হবে, এটা কিন্তু এই একমাত্র বাংলাদেশেই হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।